সবাই আহ বলা যায় যে কি আহ কোনো প্রিপারেশন বলতে বই ছাড়া আমরা প্রথম সেমিস্টার পরীক্ষাটা দিয়ে ফেলছি। এখন আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন ওইটা তো আর ফিরে পাওয়া যাবে না। তো আমাদের সেকেন্ড সেমিস্টারে কি করব আমরা, সেকেন্ড সেমিস্টার যেহেতু প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার বই চলে আসছে, তো আমরা সবাই সেকেন্ড সেমিস্টারে একটা বই সংগ্রহ করে নিব। তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়টা। একটা বই মেবি 500 সাড়ে 500 টাকার মতো নিবে সেকেন্ড সেমিস্টার একটা বই। তো আমরা বইটা কালেক্ট করে নিব এবং বইটা ফলো করবো আমরা। তো আমরা সেকেন্ড সেমিস্টার, প্রথম সেমিস্টারে আমাদের কয়টা সাবজেক্ট ছিল? টোটাল আমাদের 6টা ছিল, তার ভিতরে একটা প্র্যাকটিক্যাল ছিল, তাই তো? আর বাকি 5টা আমাদের থিওরি ছিল। তো প্রথম সেমিস্টার যেগুলো ছিল আর আমাদের সেকেন্ড সেমিস্টার আছে, এখানে টোটাল আমরা 5টা সাবজেক্ট পাবো। তার ভিতরে আমি সাবজেক্ট গুলোর নাম বলতেছি। আহ এখানে ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে প্রোগ্রামিং, সি সি প্রোগ্রামিং আছে আমাদের। সেটা হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই হবে। পরবর্তীতে আছে কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি, এটা হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটাই আসবে। এরপরে আছে হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের টোটালি প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। তো এটাতে আমাদের কোনো থিওরি নাই, আমাদের থিওরি পরীক্ষা এটাতে দেওয়া লাগবে না। আর দুইটা আছে, একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। ঠিক আছে, ডিজিটাল সিস্টেম আরেকটা সাবজেক্ট আছে আমাদের থিওরির ভিতরে। তো দুইটা সাবজেক্ট মানে টোটাল আমাদের থিওরিতে আসতেছে 4টা সাবজেক্ট। তো এইখান থেকে আমি আপনাদেরকে নিচ্ছি কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি। আর আমাদের আরেকজন স্যার যিনি আছেন, উনি আপনাদের আরেকটা সাবজেক্ট নিবে, সি প্রোগ্রামিংটা উনি নিবে। আর দুইটা সাবজেক্ট আছে, ওই দুইটা সাবজেক্ট ম্যাডাম নিবে। ঠিক আছে, তো এর ভিতর থেকে আমি আগে কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি এটা আপনাদেরকে করে পাশাপাশি অন্য সাবজেক্ট গুলো নেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে যদি কোনো, আগে থেকেই বলে নিচ্ছি, যদি কোনো প্রবলেম পড়েন বা কোথাও বুঝতে অসুবিধা হয়, কারণ আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও মানে কি বলা যায়, আহ, কোনো না কোনো জবের সাথে জড়িত আছি। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট লাইফের যেমন পড়াশোনা করতাম, আসলে এখানে সেইভাবে সময় দিয়ে পড়াশোনাটা করা আসলে সম্ভব আমাদের দ্বারা হয় না। তো তারপরেও আমরা চেষ্টা করব, এই জন্য বলছি আমরা এইভাবে একটা বই কালেক্ট করে নিই। বইটা কালেক্ট করলে খুব সহজ হবে। বইটা যে এমন খুব বেশি বড় বা আমাদের পড়তে অনেক বেশি কষ্ট হবে বিষয়টা এরকম না, কারণ আমরা প্রথম সেমিস্টারে কিন্তু আপনাদের নোট দিয়েছিলাম, পরবর্তীতে একটা শর্ট নোট দিয়েছিলাম। তো এর আগে যে নোটগুলো দেওয়া হয়েছিল শর্ট নোটের আগে, ওই নোটগুলো হচ্ছে অনেক বড় ছিল, মানে 70 72 পেজের মতো এক একটা নোট ছিল। তো অনেকের কি হয়েছে, স্যার এটার মধ্যে আসলে কোনগুলো প্রশ্ন বা কিভাবে করতে হবে ওইটা বুঝতে পারি নাই। তো এখন যেহেতু বই চলে আসছে, আমরা বইটা একটু ফলো করি। আর দেখবেন বই যেটা আসছে, নতুন বই বাজারে আসে, কি হয়েছে বইয়ের প্রশ্নের পাশে আমাদের কিন্তু কোনো সাল ওইখানে উল্লেখ করে দেওয়া নেই। ঠিক আছে, কোনো সাল ওইখানে উল্লেখ করে দেওয়া নেই যে এটা 23 সালে পড়ছে না 22 সালে পড়ছে। হ্যাঁ, আমাদের প্রশ্নের প্যাটার্ন বা ধারণা যদি আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে নতুন বই আছে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে একটা দুইটা করে প্রশ্ন দেওয়া আছে বিগত কয়েকটা সালের, মেবি 22 সাল পর্যন্ত। 22 সালের আপনার যে পরীক্ষাটা হয়েছে ওই পর্যন্ত প্রশ্নটা দেওয়া আছে, 23 সালের প্রশ্নটা দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে ওইখানে প্রশ্নের একটা ধারণা পাবো বা প্যাটার্নটা ওইখানে দেওয়া আছে। বাট আমরা যদি বলি সালের উল্লেখ করে দেওয়া, সালের কোন রকম কোন প্রশ্ন কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা যে দিন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব বা আমরা যেই দিন যে চ্যাপ্টারটা পড়বো, ওই চ্যাপ্টারে যে প্রশ্ন থাকবে, মানে চ্যাপ্টারটা শেষ করা অবধি, কারণ এক একটা চ্যাপ্টার তো আসলে একদিনে শেষ করে দেওয়া সম্ভব হবে না। তো একটা চ্যাপ্টার শেষ করতে আমাদের 2 দিন লাগুক বা 3 দিন আমাদের সময় লাগুক, আমরা চ্যাপ্টারটা শেষ করব। সাথে সাথে বা পাশাপাশি চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত বা ব্রড যে প্রশ্নগুলো থাকবে ওইগুলো আমরা মার্কিং করে দিব। তো আমরা ওই ক্লাসে ওইগুলো মার্কিং করে নিব। তো যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো আমরা অবশ্যই ক্লাসে তো যুক্ত হব, আর যারা অ্যাটেন্ড করতে না পারবো তারা আমরা কি করব, আমরা এটা পরবর্তীতে ভিডিওতে থাকবে, ভিডিওতে এটা দেখে নিব। আর না হলে আমি একটা মানে আমি পার্সোনালি আমার কাছে তো এটা মার্কিং করা থাকবে যে আমি কোন প্রশ্নগুলো আপনাদেরকে দিচ্ছি, সেটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং ব্রড, ওইখান থেকে দেখে নিবেন। পরে গ্রুপের মধ্যে এটা সাজেশন ওয়াইজ দিয়ে দিব যে এই চ্যাপ্টারে বা 1 নম্বর চ্যাপ্টার হোক বা 3 নম্বর চ্যাপ্টার হোক, এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত এই এই দাগগুলো দেওয়া আছে, ব্রড এই এই দাগগুলো দেওয়া আছে। তো এইভাবে মার্কিং করে একটা সাজেশন রেডি করে দেওয়া হবে। তো বলে রাখতেছি, যেহেতু বই চলে আসছে, আমরা বিগত দিনের মতো কিন্তু অ্যান্সার গুলো বা প্রশ্ন, এই যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেকের কাছে এখন বই নেই হয়তো, এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টার বই নেই।
তো সেই ক্ষেত্রে আমি এই যে কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি বিষয় কোড হচ্ছে 1 2 2 2 3, মানে 12 22 3, এটা হচ্ছে বিষয় কোড। তো প্রথম চ্যাপ্টারের কিছুটা মানে বইয়ের ভিতরে যেটা আছে এটা কিন্তু বইয়ের বাইরে থেকে না, আমাদের সেকেন্ড সেমিস্টারের বইয়ের প্রথম চ্যাপ্টারে যেটা আছে সেই চ্যাপ্টারটা থেকে আমি কিছুটা এইখানে নিয়ে আসছি। যেন আপনাদের আজকে যেহেতু বই নাই, তো আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে, আমি ক্লাস নিব আপনাদের সোমবার। আর আমাদের যে স্যারের কথা বলতেছি, গতবার হয়তো স্যার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস, আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই ক্লাসটা নিয়েছিলেন। তো উনি ক্লাস নিবে রবিবার। আর আমাদের যে ম্যাডাম আছেন, ম্যাডাম ক্লাস নিবে আপনাদের বুধবার। যথারীতি বিকাল 3টা থেকে ক্লাসগুলো হবে। তো আমি আমার এই সাবজেক্টটার কিছু বিষয়, যেহেতু বই আপনাদের কাছে নাও থাকতে পারে, সবার কাছে এখন হয়তো কারো কারো কাছে আছে, তো সেই ক্ষেত্রে কি করছে, ওই বই থেকে মানে একদম বইয়ের ভিতরেই যেটা আছে বই থেকে প্রথম চ্যাপ্টারের কিছু অংশ আমার এখানে তুলে নিয়ে আসছি, যেহেতু আপনাদের ক্লাস নিতে আমার কোনো অসুবিধা না হয় বা আপনারা দেখতে পান। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বইয়ের হাফ অংশ, ঠিক আছে, হাফ অংশ আমার এখানে নিয়ে আসা আছে, যেন আপনাদেরকে আমি দেখাতে পারি বা পড়াতে পারি। এখন এইটার পর মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কাজ করব। এটার পর থেকে আমাদের মানে এখানে আমি সবগুলো, এক কথায় বলতে গেলে আমার পুরো বইটা আমি এখানে নিয়ে আসবো। যখন আপনাদের কাছে বই থাকবে তারপরেও আপনাদেরকে দেখাতে গেলে বা পড়ানোর জন্য আমাকে কিন্তু এইভাবে রেডি করতেই হবে। তো সেই ক্ষেত্রে পরপর স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আসবো। আগের বার যেমন সাজেশন গুলো দিয়েছিলাম ঠিক ওরকম সাজেশনই এখানে থাকবে। তো দেখেন, আজকে আমরা একটু আলোচনা করি। আমি যেহেতু বলছি যে কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি, তো এই সাবজেক্টের বিষয়বস্তু আসলে কি, এখানে হচ্ছে যাবতীয় নেটওয়ার্কিং সিস্টেম মানে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম এবং সাইবার যে সিকিউরিটি আছে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এই বইটার মধ্যে বলতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, বা এন্টায়ার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং বলবো না, যত প্রকার নেটওয়ার্কিং সেক্টর আছে বা নেটওয়ার্কিং সাইট আছে সেটা কিভাবে কাজ করে। এবং এইটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, এন্ড সিকিউরিটি অর্থাৎ সাইবার সিকিউরিটি। অনেকে কি হয়, ভাইরাস অ্যাটাক করে, তারপরে কি হয় আমাদের অনেক ফাইল গুলো করাপ্টেড হয়ে যায়। আমরা যখন ডিভাইসের মধ্যে রাখি অনেক ফাইল দেখা যাচ্ছে করাপ্টেড হয়, বিশেষ করে আমরা যখন পেন ড্রাইভ ইউজ করি বা ফ্ল্যাশ ড্রাইভ ইউজ করি, সেইটা আমরা এক পিসি থেকে যখন আমরা ব্যক্তিগতভাবে ইউজ করি তখন কিন্তু সেটা আমাদের সুরক্ষা আমরা নিজেরাই দিয়ে থাকি। বাট আপনার একটা পেন ড্রাইভ আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সে তার কম্পিউটারে বা পিসিতে এটা যখন ইনসার্ট করবে তখন তার পিসিতে ভাইরাস আছে কিনা সে কিন্তু এটা বলতে পারে না বা সে কিন্তু সেটা জানে না। তো তখন কি হয়, আপনার পেন ড্রাইভে সেটা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে, এটা কিন্তু কাউকে কপি করে দেওয়ার দরকার পড়ে না। যদি ওই পিসিতে ভাইরাসটা থাকে বা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ভালো বা সিকিউরিটি ভালো না দেওয়া থাকে, তাহলে কিন্তু এই আপনার পেন ড্রাইভটাও করাপ্টেড হয়ে যাবে। এখন যখনই আপনি তো আর বুঝতে পারবেন না যে এই পেন ড্রাইভে আসলে ভাইরাসটা আসছে কিনা বা করাপ্টেড হবে কিনা, এই পেন ড্রাইভটা যখনই আপনি আপনার পিসির মধ্যে ইনসার্ট করবেন সাথে সাথে আপনার পিসি বা ল্যাপটপ যেটাই হোক সেটা কিন্তু ভাইরাসে করাপ্টেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের সিকিউরিটিটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এখন সিকিউরিটি বলতে আমরা সাধারণত কম্পিউটার বা ল্যাপটপে অ্যাভাস্ট যে ভাইরাস আছে, অ্যান্টিভাইরাস আছে, বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস আছে, সেইগুলো কিন্তু আমরা ইউজ করি। তো ম্যাক্সিমাম আমরা যারা অ্যান্টিভাইরাস ইউজ করি এগুলো কিন্তু ফ্রি হয়। দেখা যাচ্ছে ট্রায়াল ভার্সন 3 মাস বা 1 সপ্তাহ বা 1 মাস পর এটা অটোমেটিক্যালি আমাদের কাছে আবার কি চাই, রিইনস্টল চাই। তো তখন কি হয়, আমরা কিন্তু এটা সঠিকভাবে আবার আরেকবার কি করতে হয়, আনইনস্টল করে তারপরে আবার পুনরায় ইনস্টল করতে হয়। তো এটা একটা হ্যাসেল হয়। এর ভিতরে আপনার কিন্তু যে ডেটা গুলো থাকে সেটা অলরেডি করাপ্টেড হয়ে যায়। সো এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আপনার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি এই পারপাস এবং এই বিষয়বস্তু নিয়ে এখানে মূলত আলোচনা করা হচ্ছে। এখন দেখেন আমি ভূমিকাতে চলে আসি, ফার্স্ট চ্যাপ্টারে কিছুটা অংশ আমরা আজকে পড়ি। তো ডাটা কমিউনিকেশন সম্পর্কে একটু ধারণা, ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা বলতে কনসেপ্ট অফ ডাটা কমিউনিকেশন। এখানে ভূমিকার মধ্যে কি আছে, কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ। সেটা তো আমরা জানি যে কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ। এখন প্রাচীনকাল থেকে মানুষ কি করতো, একে অপরের সাথে যখন যোগাযোগ করতো ভাব বা ভাবের বিনিময় করে আসে যেটা, তো একসময় দেখতাম কি আমাদের যখন স্মার্ট কোনো ডিভাইস ছিল না বা আমাদের যখন মোবাইল ডিভাইস আমরা ব্যবহার করতাম না, তখন কি হতো আমরা ডাক যোগে একজনের খবর আরেকজনের কাছে পৌঁছাইতাম। দেখা যাচ্ছে সেটা যদি আমাদের দেশের ভিতরে হতো বা আমাদের নিজেদের গণ্ডির ভিতরে হতো, তাহলে কি হচ্ছে, সেটা পৌঁছাইতেও আমাদের কম করে হলো 3 থেকে 7 দিন সময় লাগতো। আর যদি দেশের বাইরে থেকে কোনো সংবাদ বা কোনো খবর আমাদের কাছে আসা লাগতো বা এই ভাবের আদান প্রদান যেটা হয় এটা যদি করা লাগতো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে কোনো কোনো সময় 1 মাসের বেশি
অতিক্রান্ত হয়ে যেত, যে ওই খবরটা আমাদের কাছে পৌঁছানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু খবর, কিন্তু সেটা পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের কাছে 1 মাস পার হয়ে যেত। তো পরবর্তীতে ধীরে ধীরে এই যোগাযোগ যে প্রক্রিয়া আছে এটা হচ্ছে আধুনিকায়ন করা হচ্ছে বা গতিশীল করা হচ্ছে, ঠিক আছে, আর নির্ভরযোগ্য হচ্ছে। প্রথমত কি হচ্ছে, এটা হচ্ছে আধুনিকায়ন করা হয়েছে, অর্থাৎ সেই ডাক যোগে যেটা চলতো এখন কিন্তু কি করি আমরা, খুব সহজে একটা মেইল করে দেই, বা এখন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয়, মুহূর্তের মধ্যে আমরা একটা খবর আরেকজনের কাছে পৌঁছাতে পারতেছি। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আধুনিকায়ন করা হচ্ছে। সাথে সাথে গতিশীল যদি বলি, তাহলে গতিশীলতার বিষয়টা কেমন, একটা সময় আমরা আমাদের ডিভাইসে কিন্তু মডেম ইউজ করতাম, তাই না? আমরা মডেম ব্যবহার করতাম, মানে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য মডেম ব্যবহার করতাম। বা সেই সময় কি হচ্ছে, আমাদের দেখা যায় সিম কোম্পানিগুলো থেকে আমরা ডাটা কিনতাম, ডাটা কিনে সেটা মডেমের মাধ্যমে আমরা ব্যবহার করতাম। একটা সময় কি হতো, যে এটা অনেক এক্সপেন্সিভ ছিল বা সবাই এটা কিন্তু চাইলে ব্যবহার করতে পারতো না। বর্তমান সময়ে যতটা না ব্যবহার করে, এবং এই ব্রডব্যান্ড যেটা আসছে, ব্রডব্যান্ড আসার ফলে কি হচ্ছে, আমাদের যেমন আধুনিকতা বা আধুনিকায়ন করতে পারছে যোগাযোগের এই বিষয়টা বা কমিউনিকেশনের বিষয়টা, সাথে সাথে গতিশীল হচ্ছে এবং নির্ভরযোগ্য। অবশ্যই একটা নির্ভরশীলতা পাচ্ছি, যে আমার বাসায় ওয়াইফাই ইউজ করতেছে, বা আমি যে অফিস বা যে সেক্টরটাতে কাজ করতেছি সেখানে ইন্টারনেট পরিষেবা অনেক ভালো, বিধায় কি হচ্ছে আমাদের কাজের গতি আসতেছে। একটা কাজের জন্য আমাদেরকে ওই যে আর বসে থাকতে হচ্ছে না, বা চিঠি পোস্ট করার মতো আমাদেরকে পোস্ট করতে হচ্ছে না, যে এটা খবরটা কখন পৌঁছাবে, বা আরেকজনের কাছ থেকে কোনো একটা খবর আমার কাছে কতক্ষণে চলে আসতেছে। তো এটা কি হচ্ছে, যেমন গতিশীল তেমন নির্ভরযোগ্যতা বেশি পাচ্ছে। মূলত কমিউনিকেশন অর্থ হচ্ছে এক বা একাধিক ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসের ডাটা স্থানান্তর প্রক্রিয়া। অর্থাৎ আমি যেটাকে বোঝালাম এতক্ষণ, যে মূলত কমিউনিকেশন হচ্ছে এক বা একাধিক ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসের ডাটা স্থানান্তর প্রক্রিয়া। যেমন আপনার পিসিতে বা আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে একটা ডাটা আছে, সেটা আপনি ইমেলের মাধ্যমে, মানে ইলেকট্রনিক কমিউনিকেশন, এগুলোকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলা হয়, বা ফোনের মাধ্যমে। তো এগুলো কি করতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি প্রেরণ করতে পারতেছেন, এই প্রক্রিয়া বসেছে। ইলেকট্রনিক কমিউনিকেশন পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করছে। তো যে কথা সেইটাই বললাম, আগেও এই কথা বললাম, যে আগে দেশের বাইরে থেকে একটা চিঠি আসতে আমাদের সময় লাগতো 1 মাস, কিন্তু এখন আপনি দেশের বাইরে তো কথা, আমাদের পৃথিবীর বাইরেও, অর্থাৎ যে সমস্ত স্যাটেলাইট স্টেশন গুলো আছে, মহাকাশ স্টেশন গুলো যেগুলো আছে, এইগুলোতেও কিন্তু তারা কমিউনিকেট করছে কি পৃথিবীর বাইরে থেকেও মুহূর্তের মধ্যে কিন্তু কমিউনিকেশন করতে পারছে। তো এই অধ্যায়ে কমিউনিকেশন ধারণা সম্পর্কে আলোকপাত করা হয়েছে, এটা মূলত এই চ্যাপ্টারে আছে, যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়তে যাচ্ছি বা কি কি পড়বো। এখন এর মধ্যে আছে দেখেন টেলিকমিউনিকেশন মৌলিক উপাদান, এখানে হচ্ছে টেলিকমিউনিকেশনের উপর জোরদার, মানে গুরুত্ব আরোপ করা হচ্ছে। তো টেলিকমিউনিকেশন কি, আগে ছিল কি আমরা ল্যান্ড ফোন ব্যবহার করতাম, যেটাকে ফোন নাম্বার বলতাম, মানে আমরা তো এখন মোবাইল ইউজ করি, মানে 017 বা 019 বা 018 এইভাবে ডিজিট ইউজ করি। বাট আগে কি হচ্ছে, একটা সময় যে টেলিফোন ব্যবহার করা হতো, মানে ডায়াল প্যাড ছিল গোল, ওই ডায়াল প্যাডটা আপনাকে কি করতে হতো, ডায়াল করে তারপরে কারোর সাথে কমিউনিকেশন করতে হতো। তারপরে কি আসছে, বাটন সিস্টেম আসছে, মানে ফোনের মতো টেলিফোনে বাটন সিস্টেম আসছে, যে বাটন প্রেস করে করে আপনাকে নাম্বার তুলে তারপরে সেটার সাথে যোগাযোগ করতে হতো বা আরেকজনের সাথে যোগাযোগ করতে হতো। তো সেটা অবশ্যই কি হচ্ছে, একটা তার আসতো, কিন্তু টেলিফোনের তার, মানে আমাদের যেমন বৈদ্যুতিক লাইনের বা খুঁটিতে তার থাকে, ঠিক ওরকমই টেলিফোনের তার এক টেলিফোনের সাথে সংযোগ হইতো। এটা কি হচ্ছে, আমরা যখন কোনো কিছু ইনপুট দেই, সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে যাই, যে আমরা কোনো কিছু একটা ইনপুট করব, মানে আমাদের পিসিতে দেখব, বা আমরা আমাদের পেন ড্রাইভ থেকে কোনো একটা ডাটা যদি ইনপুট করি আমাদের ল্যাপটপে, তাহলেই কিন্তু আমরা দেখতে পাই। তো ঠিক এরকম এই বিষয়টা, যে টেলিকমিউনিকেশন যখন ছিল, যখন আমরা ডায়াল প্যাড এইভাবে ঘোরাতাম, বা আমরা যখন কি করছি, এই যে বাটন চেপে একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তো ফার্স্ট অফ অল কি হয়, আমরা যে ডায়ালটা করলাম এই ডায়ালটা কোথায় যায়, আমরা ইনপুট দিলাম, যে একটা নাম্বার আমরা ইনপুট দিলাম, সেটাকে কোথাও তো রিসিভ করতে হবে, মানে ট্রান্সমিশন সেক্টরে তো পাঠাইতে হবে। সেখান থেকে তারা কি করবে, আমাদের তথ্যটাকে রিসিভ করবে, রিসিভ করার পরে আমরা যার সাথে যোগাযোগ করতে চাচ্ছি বা কমিউনিকেট করতে চাচ্ছি, তার কাছে আবার সেই বার্তাটা বা আমাদের যে তরঙ্গ বা তথ্য যেটা আছে সেটাকে তাদের কাছে পৌঁছানো হবে। ঠিক আছে, এইভাবে মূলত ব্যবহার করা হতো এটা টেলিকমিউনিকেশনের মধ্যে। দেখেন এখন উপাদান রয়েছে, ইনফরমেশন সোর্স, ইলেকট্রনিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, তারপর হচ্ছে স্পেকট্রাম, ব্যান্ডউইথ, প্রোপাগেশন, ডিলে, নয়েজ, এনআর, তারপর হচ্ছে সিমপ্লেক্স, ফুল হাফ ওয়েভস, এবং হচ্ছে ডুপ্লেক্স।
হাফপ্লেক্স আর ডুপ্লেক্স ইত্যাদি, এইগুলো হচ্ছে আপনার মৌলিক টেলিকমিউনিকেশনের মৌলিক যে উপাদান। আপনার যদি প্রশ্ন আসে যে টেলিকমিউনিকেশনের মৌলিক উপাদানগুলো কি কি, এখন এখানে দেওয়া আছে টেলিকমিউনিকেশনের মৌলিক উপাদানগুলো লেখা আছে। যে এখানে যেটা বলছিলাম যে ইনফরমেশন সোর্স, ফার্স্ট অফ অল ইনফরমেশন সোর্স, তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন, সরি ইলেকট্রনিক কমিউনিকেশন, এরপর হচ্ছে টেলিকমিউনিকেশন, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, তারপর স্পেকট্রাম, ব্যান্ডউইথ, প্রোপাগেশন ডিলে, নয়েজ, এসএনআর, তারপর হচ্ছে সিমপ্যাক্স, ফুল, আর হচ্ছে আপনার হাফপ্লেক্স আর ডুপ্লেক্স ইত্যাদি। মানে এগুলো হচ্ছে মৌলিক ধারণা আসতেছে। এইবার আমরা একটু নিচে যদি আসি, এতক্ষণ আমরা ভূমিকা বা এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে সেইটা নিয়ে আলোকপাত করলাম। এখন দেখেন এখানে আছে ডাটা কমিউনিকেশন সিস্টেম 1.1 মানে আমাদের চ্যাপ্টার 1 মানে প্রথম যে বিষয়টা আমাদেরকে জানতে হবে বা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। এখানে ডাটা কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে এমন একটা মাধ্যম, ডাটা বা উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে আদান প্রদান করে। ডাটা কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া বা মাধ্যম যা দ্বারা কি হচ্ছে ডাটা বা উপাত্তকে, মানে আমরা যে তথ্যটা প্রেরণ করতে যাচ্ছি সেটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে কি নির্ভরযোগ্যতার সাথে আদান প্রদান করতেছে। ডাটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা ও নির্ভর করে চারটি মৌলিক বৈশিষ্ট্যের উপর। মানে এই যে ডাটা কমিউনিকেশনটা আছে, দেখেন আমি একটু নিচে যাই, ডাটা কমিউনিকেশনটা নির্ভর করতেছে চারটা বিষয়ের উপর। বিতরণ, এখন আপনি বিতরণ যদি না করেন বা একটা তথ্য যদি কাউকে না পাঠান তাহলে তো সে কি হবে, তথ্যটা পাবে না। তাহলে কি বলছে এখানে, একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সিস্টেমকে অবশ্যই ডাটাকে ডেলিভারি করতে হবে। রিসিভিং ডিভাইস বা ইউজার কর্তৃক ডাটাকে অবশ্যই রিসিভ করা, মানে এখানে দুইটা বিষয় বোঝাচ্ছে। আপনি যে বিতরণ করে দিচ্ছেন, তাই না, আপনি একটা তথ্য পাঠাচ্ছেন, এখন তথ্যটা আপনি একজনের কাছে পৌঁছাচ্ছেন, সেই ব্যক্তি যদি সেই তথ্যটাকে রিসিভ না করে তাহলে কিন্তু আপনি এটা পাঠালেও তার সুফলটা পাচ্ছেন না। যেমন আমি একটা কুরিয়ার করলাম, সহজ করে বলছি, কুরিয়ার করছি, এখন কুরিয়ারটা আমি পাঠাচ্ছি, আমি আছি সাতক্ষীরাতে, আমি কুরিয়ারটা পাঠাচ্ছি চিটাগং। এখন আমি যাকে কুরিয়ার করছি সে কুরিয়ারটা রিসিভ করে নাই, কোনো কারণে সে রিসিভ করে নাই, তাহলে কি হলো, আমি যে বিতরণটা করলাম এই বিতরণটা বা আমার এই তথ্যটা বা আমার এই পণ্যটা কিন্তু টোটালি ওয়েস্ট হলো, বা এই যে ডেলিভারি কস্টিং যেটা আছে সেটা টোটালি আমার ওয়েস্ট হলো। তো এখানে আমি যখন কোনো তথ্য প্রেরণ করব বা কাউকে পাঠাবো, সেই ক্ষেত্রে এই তথ্যটা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি যে তথ্যটা পাঠাচ্ছি এবং আমি যাকে পাঠাচ্ছি সে যেন অবশ্যই এই তথ্যটা রিসিভ করে নেয়। তারপরে বলছে দেখেন, দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে বা 2 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে নির্ভুল, মানে নির্ভুলতা, অ্যাকুরেসি। সিস্টেম অবশ্যই ডাটাকে যথাযথভাবে ডেলিভারি করে। ধরে নিলাম যে আমি বিতরণ করছি, আমি বিতরণ করে দিলাম এবং সে ব্যক্তিটা রিসিভ করে নিল, মানে প্রথমটা সম্পূর্ণ করতে পারছি। দ্বিতীয় আছে নির্ভুলতা, সিস্টেম অবশ্যই ডাটাকে যথাযথভাবে ডেলিভারি করে। যে ডাটা ট্রান্সমিশন পরিবর্তন হয় যেমন সিগন্যাল, কিন্তু অশুদ্ধ ডাটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এখন বিষয়টা হয়তো আমরা বুঝতে পারি নাই, একটু কঠিন লাগলো তাই না, বিষয়টা একটু কঠিন লাগলো, তো আমি সহজ করে দিচ্ছি। সিস্টেম অবশ্যই ডাটাকে যথাযথভাবে ডেলিভার করে। যে ডাটা ট্রান্সমিশন পরিবর্তন হয় যেমন, যে ডাটা ট্রান্সমিশনে পরিবর্তন হয় যেমন সিগন্যাল, কিন্তু অশুদ্ধ ডাটা ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। দেখেন এটা যদি সহজ করে বলি, আমরা একজন আরেকজনের কাছে যখন কল করি বা মোবাইল দিই, অনেক সময় কি হয় কথাটা অস্পষ্ট আকারে চলে আসে বা আমরা কথাটা বুঝতে পারি না, তখন হয় আমরা কলটা কেটে দিই বা অটোমেটিক্যালি কলটা কেটে যায়। কলটা কেটে যায় বলতে এই না, কারণ আমি আপনার সাথে যখন কথা বলতেছি, কমিউনিকেট করতেছি, এটা কিন্তু কেউ না কেউ রিসিভ করতেছে, তো আমার কথাটা কি ট্রান্সমিশনের মাধ্যমে কি করা হয়, তরঙ্গ আকারে ছড়িয়ে দেওয়া হয়। আপনি যে কথাটা বলতেছেন সেটা তো একটা মুখের শব্দ, তাই এই শব্দটা যে আরেকজনের কাছে পৌঁছাবে, এখন এটা কোন মাধ্যমে পৌঁছায়, এই যে ট্রান্সমিশন সিস্টেম আছে বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়, এটাকে বোঝাচ্ছে যে আপনার এই কথাটাকে কি হয়, আমাদের যে ডিভাইসটা আমরা ব্যবহার করি এই ডিভাইসের মাধ্যমে ট্রান্সমিশন স্টেশন যেটা আছে, মানে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম বা মোবাইল টাওয়ার যেটা আছে, আপনার কথাটাকে ফার্স্টে রিসিভ করা হয়, তাদের ডেটা সেন্টারে কথাটাকে রিসিভ করা হয়। রিসিভ করার পরে এই ডেটাটা কি হয়, আরেকজন আপনি যাকে পাঠাবেন, মনে করেন আমি আছি এখানে, আপনি আছেন আপনার বাসায়, তাহলে দূরত্ব কিন্তু অনেক। এখন তারা কি করে, আপনারটা আগে গ্রহণ করে, আপনি যখন তাকে কল করেন দেখবেন কল করার পরে কিছু সময় আপনি যখন ফোন দেন সাথে সাথে কিন্তু কথা হয় না। এই কথাটা আপনি যখন কল করতেছেন, একটা মানুষ যখন কলটা উঠাইতে দেরি করে তখন কিন্তু একটা রিং শব্দ হয়, সাউন্ড হয়, তাই না, এই সাউন্ডটা কেন হয়, আপনি এখান থেকে কল করতেছেন চিটাগং, এখন আপনার ফোন তো আর জানে না যে আপনি এই জায়গা থেকে চিটাগং এ কথা বলবেন,
তখন কি হয়, আপনার পার্শ্ববর্তী যে স্টেশনটা আছে মানে ট্রান্সমিশন সেন্টারটা আছে, সেটা আপনি যে অপারেটর ইউজ করেন না কেন, সেটা রেডিও হোক বা টেলিভিশন হোক বা এই যে ডিশের কেবল হোক বা ওয়াইফাই যেটাই বলেন না কেন, যে আপনি যেখান থেকে একটা সিগন্যাল দিচ্ছেন, এখন এই সিগন্যালটা যে আপনি চিটাগং পাঠাবেন, এটা তো আর সেই সিগন্যালও জানে না, বা আপনি কথার সময় বলেও দিচ্ছেন না, তাহলে কি হয়, এই ডাটাটা আপনাকে রিসিভ করতে হবে। তাহলে এই ট্রান্সমিশন সেন্টার যারা আছে মানে সেল কোম্পানি যারা আছে, তারা আপনার ডেটাটাকে রিসিভ করে। রিসিভ করার পরে আপনি এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আকারে দেন, তো তরঙ্গ দেওয়ার কারণে কি হয়, তারা এটাকে আবার আপনার এই যে ভয়েসে কনভার্ট করে, তাদের ট্রান্সমিশন সেন্টার থেকে ভয়েসে কনভার্ট করে করে বোঝে যে আপনি এটা আবার, তারা কিন্তু সংযোগ করে দেয়, আপনি কিন্তু সংযোগ করেন না, এটা তারা সংযোগ করে। এইটা যদি আর সহজ করে বলি, দেখবেন যখন পুলিশেরা কোনো কিছু ট্রেস করে, তারা কিন্তু মোবাইল অপারেটরের কাছে যে বলে যে আমার কত সেকেন্ড কত মিনিট কথা হয়েছে, এটা আমাদেরকে ডিটেলসটা দিতে হবে, লাস্ট কলার কে ছিল, ফার্স্ট কলার কে ছিল, সারাদিনের কলার কে ছিল, এটা তো আর আপনি জানবেন না। এটা ডাটা সেন্টার যারা, আপনি যে সিম অপারেটর আছেন, তাদের কাছে আপনার সমস্ত ডেটা, এমনকি আপনি যে কথা বলতেছেন এই কথাগুলোরও রেকর্ড থাকে। ঠিক আছে, তো তারা কি করে, এইটা যখন আপনি এই ডেটাটা যখন পাস করতেছেন বা কাউকে প্রেরণ করতেছেন, এটা যদি এই সিগন্যালের মধ্যে কোনো বাধাগ্রস্ত হয়, দেখা যাচ্ছে সাউন্ডটা ক্লিয়ার না বা কোনো কারণে বার্জ হচ্ছে মানে নেটওয়ার্ক বার্জ হচ্ছে, তখন দেখবেন বিশেষ করে এটা মেঘলা ওয়েদারে বা ঝোড়ো ওয়েদারে বেশি হয় এই কাজটা, মানে আপনার তরঙ্গটা তখন কি হয়, ফ্রিকোয়েন্সি যেটা বাতাসে ছড়িয়ে দেয়, এইটা তখন কাট অফ হয়ে যায়, মানে বাতাসটা এলোমেলো হওয়ার কারণে এটা কাট অফ হয়। এই জন্য তখন আমরা বলি কি, ও নেটওয়ার্কের প্রবলেম। আসলে নেটওয়ার্কের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনার, আপনি যে কথাটা বলতেছেন, আপনি যে সিগন্যালটা এখানে দিচ্ছেন বা ফ্রিকোয়েন্সিটা যেখানে পাস করতেছেন, এটা হচ্ছে সেটার প্রবলেম। তো এটা কি হচ্ছে, নির্ভুলতা। ঠিক আছে, এইবার দেখেন, যথাকালীনতা, যথাকালীনতা বা টাইমলেস, এটা কেন বলতেছেন? কমিউনিকেশন সিস্টেম অবশ্যই ডাটাকে যথাযথভাবে ডেলিভার করে, এই কথাটা বারবারই আসতেছে যে কমিউনিকেশন সিস্টেমে অবশ্যই ডাটাকে যথাযথভাবে ডেলিভার করে। কোনো কারণে ডাটাকে যদি দেরিতে ডেলিভারি করা হয়, তাহলে সেই ডাটাকে ব্যবহার উপযোগী করা যায় না। যেমন এখানে বলা আছে, দেখেন, অডিও এবং ভিডিও, নাটক, সিনেমা, সংবাদ, উপস্থাপনা ইত্যাদি যদি অডিও আগে কিংবা ভিডিও আগে, অর্থাৎ লিপসিং এর সাথে যদি আপনার অডিও মিল না পায়, তাহলে যে ডেটা, সেই ডেটা কোনো কাজে লাগে না। তাহলে বিষয়টা কিন্তু বলছি আমরা সহজ। যেমন এখানে একটা অডিও ভিডিও, সাপোজ বা সহজ কথায় আমরা একটা মুভি দেখতেছি, সেটা যে কোনো একটা মুভি হতে পারে, আমরা মুভি দেখতেছি। এখন মুভিটা যখন দেখতেছি, দেখতেছি যে আমরা অনেক সময় মুভিটার স্ক্রিনে যেটা প্লে হচ্ছে, স্ক্রিনে প্লে হচ্ছে একটা বিষয়, কিন্তু সাউন্ড আসতেছে আরেকটা, বা কোনো কোনো ক্ষেত্রে সাউন্ডটা আগে যাচ্ছে, আবার ভিডিওটা পরে আসতেছে, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো এটাকে বলা হয় টাইম লাইন্স। এখানে হচ্ছে কমিউনিকেশনের যে সিস্টেমটা, এখানে মানে ডাটাটাও ঠিক একই রকম, মানে কি বলা যায়, একই সাথে ডেলিভার হয় না, এটা দেরিতে ডেলিভার হয়েছে। মানে যে সময় আমার ভিডিওটা গেছে, আমার সাউন্ডটা কিন্তু ওই সময়ই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সিগন্যাল বাধাগ্রস্ত যদি হয়, সেক্ষেত্রে আমার এটা সহজভাবে কাজ করে না। তো আমরা কোন পর্যন্ত ছিলাম, লিপসিং এর সাথে অডিও মিল না পায়, তাহলে এই ডেটা কোনো কাজে লাগে না। আসলে এই ডেটা কিন্তু কোনো কাজে লাগবে না। বিষয়টা হচ্ছে, সেই ভিডিওটা বা সেই অডিওটা কিন্তু আমরা মানে একবারই দেখবো, দেখার পরে পরবর্তীতে আর এটা আমাদের কিন্তু দেখতে ইচ্ছা করবে না। আর যদি সময় মতো উৎপাদিত ডাটা, যেমন অডিও ভিডিওকে ঘটনা এবং শব্দ অনুসারে অর্থাৎ অ্যাকুরেসি অনুযায়ী ট্রান্সমিশন করা হয়, তাহলে এই ধরনের ট্রান্সমিশনকে রিয়েল টাইম ট্রান্সমিশন বলা হয়। দেখা যাচ্ছে রিয়েল টাইম ট্রান্সমিশনটা কি, একটু আরেকটু যদি বলি বা বোঝাই, এখানে বলছে কি, আর যদি সময় মতো উৎপাদিত ডেটা যেমন অডিও এবং ভিডিওকে ঘটনার শব্দ অনুসারে অর্থাৎ অ্যাকুরেসি অনুযায়ী ট্রান্সমিশন করা হয়, মানে আপনার ধরা পড়ছে সাথে সাথে, আপনি এখন বিষয়টা দেখছেন যে এখনই হয় সাউন্ডটা আগে যাচ্ছে, না হলে ভিডিওটা পরে যাচ্ছে, এবং এইটা আপনি তৎক্ষণাৎ, অর্থাৎ ওই রিয়েল টাইমে তখনই বসে যদি সমাধান আপনি করে দিতে পারেন, বা ওই ওই যে সিগন্যালটা আছে, এর যে ঘাটতিটা আছে, এটা যদি আপনি পূরণ করে দিতে পারেন, তাহলে এটাকে বলা হয় রিয়েল টাইম ট্রান্সমিশন। অর্থাৎ আপনি তৎক্ষণাৎ এটা একটা ব্যবস্থা গ্রহণ করলেন এবং এর যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে দিলেন, এটাকে হচ্ছে রিয়েল টাইম ট্রান্সমিশন বলা হয়। আরেকটা আছে যেটা, এটা শেষ, আজকে এই টপিকটা আজকে শেষ করব। পরবর্তী 1.2টা আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করতেছি। এইবার দেখেন ব্যবধান বা জিটার, এই ব্যবধানটাকে জিটার বলা হয়। তো এখানে কি বলছে, ডাটা প্যাকেটকে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়, ডাটা প্যাকেটকে, প্যাকেট বলতে কি বোঝাচ্ছে, ডাটা প্যাকেট এটা প্যাকেজ না, কিন্তু ডাটা প্যাকেট অর্থাৎ আপনি 1 মিনিট কথা বললেন, বা একটা অডিও ক্লিপ 3 মিনিটের হলো, বা একটা ভিডিও ক্লিপ 5 মিনিটের হলো, এই যে একটা প্যাকেট, এটাকে গন্তব্যস্থানে পৌঁছানোর সময়
ভেরিয়েশন কে জিটার বলে। ভেরিয়েশন বলতে অনেক ক্ষেত্রে দেখবেন আমি যখন আপনাদের সাথে কথা বলি, অনেক সময় কি হয়, মাইক্রোফোন আপনারা যখন সাউন্ডটা শোনেন, কখনো সাউন্ডটা জোরে শোনা যায়, আবার কখনো সাউন্ডটা অতিরিক্ত লো হয়ে যায়, সাউন্ডটা শোনা যায় না। আবার কি হয়, অনেক সময় আপনার ভিডিও কোয়ালিটিটা বা স্ক্রিন কোয়ালিটিটা একদম পরিষ্কার দেখা যায়। আবার কি হয়, অন্য ক্ষেত্রে আমার স্ক্রিনটা গোলাটা দেখা যায়। সো এটাকে বলা হচ্ছে যে আমি যখন এই ডাটাকে বা এই ডাটার যে প্যাকেটকে কোনো এক জায়গায় পাঠাচ্ছি, তরঙ্গ আকারে কোথাও পাঠাচ্ছি, তখন যে ভ্যারিয়েশন আসে বা সাউন্ডের যে ভ্যারিয়েশনটা পাওয়া যায়, কম বা বেশি নয়েজ বা লাউডনেস যেটাই আসে, এটাকে যেটা বলে। সংক্ষেপে যে কমিউনিকেশন পদ্ধতিতে সেন্ডার, রিসিভার এবং মিডিয়াম, আমরা সেন্ডারের সাথে পরিচিত, অর্থাৎ যে আমাদেরকে কোনো একটা তথ্য পাঠালো বা সহজ করে কুরিয়ার করলো, সে কিন্তু সেন্ডার হয়। সেন্ডার, কোনো মেসেজ যদি আমি আপনাকে পাঠাই তাহলে আমি হলাম সেন্ডার। আর রিসিভার বলতে আপনি আমার মেসেজটাকে রিসিভ করলেন বা গ্রহণ করলেন বা পেলেন, সেটাকে হচ্ছে, ওনাকে বলা হয় রিসিভার। ও মিডিয়াম, এখানে মিডিয়াম বলতে আমি যে কথাটা একটু আগে বললাম যে আপনি যখন কোনো জায়গায় একটা কল করতেছেন, এই কলটা আগে কল সেন্টার কিন্তু রিসিভ করে, রিসিভ করার পরে তারা অন্য জায়গায় পাঠায় দেয়, তো সে হচ্ছে মিডিয়াম হিসেবে কাজ করে। এখানে যদি আরো সহজ বলি, আপনি আছেন এখানে, আপনার এখন ঢাকায় যাওয়া প্রয়োজন, সাতক্ষীরা থেকে আমি ঢাকা যাব, এখন ঢাকা তো আর আমি হেঁটে যাচ্ছি না, আমি কি করছি, কোনো একটা কাউন্টারে গেছি, হয় ট্রেনের টিকিট কাটছি, না হলে বাসের টিকিট কাটছি, না হলে বাই এয়ার, কোথাও না কোথাও একটা টিকিট তো আমাকে করে ওই ঢাকা পর্যন্ত বা ওই গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে। এখন এই যে বাসটা আমি যে ব্যবহার করতেছি বা ট্রানজিট যেটা ব্যবহার করতেছি, এইটাকে বলা হয় মিডিয়াম বা মধ্যস্থতাকারী। ঠিক আছে, মধ্যস্থতা যে করে দিচ্ছে এটাকে মিডিয়াম বলা হয়। এই তিনটি মৌলিক উপাদান ব্যবহার করে ডাটাকে এক স্থান বা টার্মিনাল হতে অন্য স্থানে বা টার্মিনালে কোনরূপ পরিবর্তন ছাড়াই ট্রান্সমিট, আমি যেটাকে ট্রানজিট বললাম, এরা এখানে কমিউনিকেশনের ভাষায়, ডেটা কমিউনিকেশনের ভাষায় এখানে ট্রান্সমিট করা যায়, যে কমিউনিকেশন পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে। তো মূলত এই পর্যন্ত, এর বেশি আজকে আমরা আলোচনা করছি না, যেহেতু আমরা আগে একটু কথা বলছি। তো পরবর্তী ক্লাস থেকে মনে করেন এই 1.2 অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের সাধারণ ব্লক ডায়াগ্রাম সহ ডাটা কমিউনিকেশন সিস্টেম, এই এখান থেকে আমার যে নেক্সট ক্লাস হবে, অর্থাৎ পরবর্তী সোমবার, ওই ক্লাসে আমরা এর পরবর্তী অংশটা আলোচনা করব। তো আমরা চেষ্টা করব বইটা একটু সংগ্রহ করে নেওয়ার, আমি আবারও বলছি চেষ্টা করবেন একটু বইটা সংগ্রহ করে নিজেদের কাছে রাখার। তাহলে এই যেভাবে বলা হচ্ছে, আপনারা যদি বইটা একটু ফলো করেন, মানে আজকে ক্লাস টপিকটা যদি একটু ফলো করেন, দেখবেন আপনাদের অনেক ক্ষেত্রে কি করা লাগতেছে না, মুখস্থ করা লাগবে না, আপনারা এমনি বুঝে যাবেন বিষয়টা, যে কিভাবে করতে হবে এবং কি কি আছে এই বইটার মধ্যে, খুব সহজ হবে। ঠিক আছে, এবার আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা কিন্তু স্টপ করে দিচ্ছি, আর এই ক্লাসের ভিডিওটা স্যার হয়তো আপনাদেরকে দিয়ে দিবে, মানে ইউটিউবে যেখানে দেয় ভিডিওটা হয়তো দিয়ে দিবে, ওইখান থেকে আপনারা একটু দেখে নিয়েন পরবর্তীতে যারা দেখতে পেলেন না। আর হয়তো গ্রুপের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিবে, সেইখান থেকে দেখে নিবেন, তাহলে সহজ হবে। ঠিক আছে, তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যথাসময়ে অর্থাৎ আগামী সোমবার আগামী ক্লাসে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমাদের এই এই পরীক্ষাটা সেকেন্ড সেমিস্টার কবে হতে পারে? না, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে ওটা এখনো জানানো হবে, এখনো আসলে ওইটার ডেট ওইভাবে পাওয়া যায় না, এখনো তো আপনার ফর্ম ফিল আপ হবে, এখনো তো এ আছে, দেরি আছে। স্যার রেজাল্টের ওই মানে ফার্স্ট সেমিস্টার রেজাল্টের পরে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার রেজাল্টের পরে, মিনিমাম আপনার ফার্স্ট সেমিস্টার রেজাল্ট হওয়ার 1 মাস পরে আপনার ফর্ম ফিল আপের ডেট দিবে। আচ্ছা, রেজাল্ট, অনেকে বলছিল স্যার জানুয়ারিতে হবে, তাহলে তো জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যদি রেজাল্ট না দেয়, দেখা যাচ্ছে আশা করতেছি কারোরই আসলে রেফার্ড আসবে না বা রিটেক দেওয়া লাগবে না। তারপরেও যারা পরীক্ষা দেয় নাই, মানে দুই একটা মিস করছে বা আসে নাই,
5টা পরীক্ষা থেকে 2টা দিছে, একটা দেয় নাই, এরকমও যারা আছে ওনাদের তো রিটেক দিতে হবে। এখন সেই সাবজেক্ট গুলো তো রেজাল্ট আসতে হবে, আসার পরে তো তারপরে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তারপরে পরীক্ষা হবে। তো এটা নিয়ে এমনি স্যার চিন্তা আমরা করার যারা কিছু নেই। নিয়মিত ছিলাম তাদের একটা পরীক্ষা খুবই খারাপ হয়ে গেছে আর কি। একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, লাস্ট পরীক্ষা, প্রোগ্রামিং এর, পাইথন পরীক্ষাটা, প্রোগ্রাম প্রোগ্রামিং স্যার। হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং। জি জি। চিন্তা করবেন না, সমস্যা নেই। যদি দাগ নম্বরে টাচ করে রেখে আসেন, মানে কোনো কিছু, মানে কোনো দাগ ছেড়ে আসেন নাই, মানে অ্যান্সারটা ওই দাগের না, কিন্তু আপনি লিখে রেখে আসছেন কিছু না কিছু, তাহলে আপনার টেনশন করার কোনো দরকার নেই। আর ওই ওই টেনশনটা ছেড়ে দেন এখন, ওইটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। যেটা গেছে সেটা গেছে। আর ওটাতে আশা করতেছি কোনো সমস্যা হবে না, কারণ ওকে আজ স্যার, পর্যন্ত ধন্যবাদ। হয় নাই। আর আশা করতেছি আপনাদেরও হবে না। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, ঠিক আসসালামু আছে, আলাইকুম। তাহলে ভালো থাকেন। পরবর্তী দিন ইনশাল্লাহ আবারও কথা বলবো। আসসালামু আলাইকুম।